ওই পাড়াটা ন্যাশনাল হাইওয়ের পশ্চিম দিকে এয়ারপোর্ট অথরিটি স্থানান্তরিত করে। আমি ওই পাড়ায় বাস করছি প্রায় 40 বছর। আমাকে ওই কমিটির সভাপতি করেছেন। আজকে সকালে খবর পেলাম সম্ভবত 8 নম্বর গেট দিয়ে নামাজিরা মসজিদে যান। ফজরের নামাজে যেতে দেওয়া হয়নি, জোহরের নামাজে যেতে দেওয়া হয়নি, আসরের সময় তারা যাবেন। ওখান থেকে হাজী মনসুর সাহেব এবং মোহাম্মদ জমিল মুন্সি আর আবুল কালাম আরও পাড়ার লোকেরা ফোন করেছিলেন যারা কমিটির মেম্বার। আমাদেরকে বিনা নোটিশে এয়ারপোর্ট অথরিটি গেটটি বন্ধ করেছে। 130 বছর মসজিদে নামাজ হচ্ছে, এটা অন্যায়, এটা বল প্রয়োগ হয়েছে। একইভাবে আলোচনা তারা করেননি, এটা আরেকটা বিষয়। আমরা ভারতের নাগরিক, এয়ারপোর্টের সুবিধা অসুবিধা আমরা জানি। মুসলমান নিজের হাতে মসজিদ তুলে দিতে পারে না। আমি বলেছিলাম দারুল উলুম দেওবন্দ পৃথিবীর আইকন, সমস্যাটা সেখানে আপনি পাঠান, লিখে আমাদেরকে বলেন, আমরা আপনার সাথে যাব। এই অবস্থা মসজিদটা কি করা যাবে? একইভাবে জমিয়ত উলামা হিন্দ দিল্লি অল ইন্ডিয়া বেস বড় প্রতিষ্ঠান, মুসলমানদের বিশ্বাসের জায়গা, মুসলিম পার্সোনাল ল বোর্ড। আমরা বলেছিলাম 1.5 মাস 2 মাস আগেও এয়ারপোর্ট অথরিটিকে আপনার বলেছিলাম চিঠি দেন, তারা সে উত্তর দেয়নি। আজকে এখান থেকে 3 বার এয়ারপোর্ট অথরিটিকে এই মোবাইলে টেলিফোন করেছি, এয়ারপোর্ট আইসিকে করেছি, তারা ধরেননি। এটা তাদের দায়িত্বহীনতা। যাই হোক, আমরা রাজ্যবাসীকে বলবো কেউ রাস্তায় নামবেন না। বিজেপির ছেলেরা চাইছে মারামারি করতে, এটা তাদের ইস্যু নয়। আরএসএস বিজেপির সাথে এইভাবে আমাদের কোনো ঝগড়া নেই, সাবধান থাকবে। আমরা চিঠি পাঠিয়েছি, সেম চিঠি প্রত্যেক জেলা শাসক এবং এর কপি গভর্নরের কাছে, এয়ারপোর্ট অথরিটির কাছে জেলার সভাপতি সম্পাদক দেবেন। আমরা তার লিঙ্ক পাঠিয়ে দেব, চিঠির বায়ানটা। আমরা দোয়া করব তারা মসজিদ খুলে দিক, আলোচনা করুক। জোর করে মসজিদ নিলে নেবে, মানুষ বলবে মোদি সরকার মসজিদ ভেঙেছে, শুভেন্দু সরকার মসজিদ ভেঙেছেন। তিনি করছেন এ কথা আমি বলতে পারবো না, এ খবর আমার কাছে নেই, কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী। আলোচনার রাস্তা খোলা আছে। ইসলাম ধর্মের মধ্যে বহু বিষয় তাদের অজানা। বল প্রয়োগ করে মসজিদ নিলে মুসলমানের মধ্যে। উনি খুব নরম নরম কথা বলেছেন। এইটাই সরকার, অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছে। এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর ভোট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি।
আগে তো কর্মী, তারপর বিজেপি কর্মী। পার্টি দায়িত্ব দিয়েছিল দুটো সাংগঠনিক জেলায় পার্টির কর্মীদের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে মিট করতে এবং নবগঠিত কোর কমিটির সঙ্গে মিটিং করতে। যেহেতু বিধানসভা ভোটের পরে আমার নন্দীগ্রাম থানা সার্বিকভাবে কর্মীদের সঙ্গে মিট হয়, তাই এখানে 1000 জন নির্বাচিত প্রতিনিধি, মন্ডল সভাপতি, মোর্চার নেতৃত্বের সঙ্গে একটা মিটিং হলো 2 ঘন্টা। তারপরে আমরা ঘন্টাখানিক বসেছিলাম আমাদের নবগঠিত রাজ্য সভাপতি অনুমোদিত কোর কমিটির সঙ্গে একটা কয়েকটা বিন্দু নিয়ে মিটিং করা। তাতে আমি কিছু বিষয় বলেছি, আর আমাদের প্রদেশ থেকে যিনি এসেছেন সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতি সিং মাহাতো, দলীয় কিছু নির্দেশিকা সবাইকে মুখ দিয়েছি। বাকি মনে ছিলাম আমাদের ধন্যবাদ এমএলএরা ছিলেন, এমপি ছিলেন, জেলা জিএসরা ছিলেন, প্রাক্তন সভাপতি, বরিষ্ঠ নেতারা ছিলেন। ভিতরে গিয়ে বলেছি আপনাকে বলি, কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছে। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিচ্ছে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অব্দি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন, তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন, মোদিজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরো 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন, নিয়মের মধ্যে পাবেন। সরকারি অর্থনৈতিক স্কিমের প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। আপনার যদি জল জমি না থাকলে আপনি পিএম কিষাণ পাবেন না। তা আপনি যদি বলেন আমাকে পিএম কিষাণ দিতে হবে, প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। বিশ্বকর্মা যোজনা পেতে গেলে হাতের কাজ জানতে হয়। প্রত্যেকটা স্কিমের একটা নিয়ম রয়েছে। আয়ুষ্মান ভারত 70 বছর পেরিয়ে গেলে সবাই পাবে, বাকিরা যারা এলিজিবল পাবেন প্রায় 70% লোক কভার হয়ে যাচ্ছে। বাকি যে 30% কভার হচ্ছে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু হবে, একই সঙ্গে চালু হবে। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার হেলাভাবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা, ওই দিনই জানতে পারবে। অতএব আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এত তাড়াহুড়া করছেন, মাত্র 62 দিন বয়স। উনি কে আমি জানি? উনি কে? জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবেন। উনি খুব নরম নরম কথা বলেছেন। এইটাই সরকার, অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না।